বলতে বলতে সীমা ছাড়িয়ে যাচ্ছে। নিভান নামটা আসতেই খেয়াল হলো সিয়ামের। সে তো এসব বলে ফের নিজেদের মধ্যে জটিলতা আনতে চায়নি, অথচ রাগে পড়ে জিহবা সংবরণ করা গেল না। নিজেকে শান্ত করার অভিপ্রায়স চালিয়ে কিছু সময় চুপ থেকে নিজেকে ধাতস্থ করে দিবার জলজলে চোখের দিকে তাকে কেমন দুর্বল গলায় বলল, ও বাড়িতে তুমি ভালো নেই, তারপরেও যে তোমাকে চাইছে না তার সংস্পর্শে থাকতে সেখানে যেতে চাইছো, অথচ স্বামী হয়ে আমার অন্যায়গুলো মার্জনা করে এ বাড়িতে আমার কাছে থাকতে চাইছো না কেন দিবা? কেন? আমাকে ও বাড়িতে দিয়ে এসো সিয়াম। সে একরোখা জেদ। সিয়াম মুখ ফিরিয়ে নিয়ে গাড়ির ডোর খুলতে ব্যস্ত হলো। তাতে যেন দিবার রাগটা চড়ে গেল। সিয়ামের হাত চেপে ধরে তেজস্বী গলায় বলল, সিয়াম বাড়াবাড়ি সিয়াম কথা বলতে দিল না দিবাকে। পিছে মুড়ে মেয়েটাকে টেনে কাছে এনে দুগাল চেপে ধরল। ফের তার কথার তেজস্ক্রিয় থামিয়ে দিল নিজের ঠোঁটের সিক্ততায়। দিবা ছটফট করলো, ছাড়ল না সিয়াম। এতদিন মেয়েটাকে ইচ্ছে মতো বিরক্ত করলেও কখনো কোনো বিষয়ে জোর করেনি, জোর খাটায়নি তার উপর। তবে মনে হচ্ছে এবার থেকে একটু একটু খাটাতেই হবে। এই ট্রেনিং সে নিভানের থেকে পেয়েছে। ইচ্ছে মতো চরকিল চলল সিয়ামের বুকে কাঁধে, তবুও ছাড়ল না সে। একটা সময় গিয়ে নিজেকে ছাড়াতে না পেরে নিশ্চুপ হয়ে গেল দিবা। সুযোগ লুফে নিল সিয়াম। সময় সুদীর্ঘ হলো। সেই সুদীর্ঘ সময়টা পার হওয়ার পর সিয়ামের মনে হলো দিবার শরীরটা কেমন নিস্তেজ হয়ে ছেড়ে আসছে। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে বুকে আগলে নিল সে। সরি লক্ষ্মীটি, আমি জোর করতে চাইনি তোমাকে। ট্রাস্ট মি, আমি জোর করতে চাইনি তোমাকে। এই সংসারটা তোমার। সবকিছু ভুলে গিয়ে চলো না দুজনে মন দিয়ে সংসার করি, প্লিজ দিবা। আই হেট ইউ সিয়াম, আই হেট। আর বলতে পারল না দিবা। সারাদিনের মানসিক টনা পোড়ানে আর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারল না। সিয়ামের বুকে টি শার্টটা খামচে কেমন নিস্তেজ, চোখ বন্ধ করে পড়ে রইল তারই বুকে। সিয়াম সময় নিল। দিবার কথা বিশেষ প্রতিক্রিয়া না দেখে তাকে কোলে তুলে নিয়ে গাড়ি থেকে বের হলো। গেটের দারোয়ান যেন এই সময়টার অপেক্ষায় তথাস্থ ছিল। বাড়ির সামনে ছোট সাহেবের গাড়ি দেখে সে আগেই দরজা খুলে বসেছিল। কিন্তু গাড়ি থেকে যখন কেউ নামছে না, ভেতরে ঝগড়াঝাটির মৃদু শব্দ ভেসে আসছিল কানে। দিবাকে কোলে নিয়ে বাড়ির দরজায় পৌঁছাতে দেখলো দরজা খোলা। বাড়ি দেখাশোনার মহিলাটি সোফায় বসে আছে। মা বাবা বাড়িতে নেই, আপাতত ও বাড়িতে। সিয়ামকে দেখতেই অর্ধবয়স্ক মহিলাটি তড়িৎ উঠে দাঁড়ালেন। সিয়ামের কোলে দিবাকে ওরকম নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে সহসা জিজ্ঞাসা করলেন, বৌমার কি হয়েছে? এমনি একটু অসুস্থ, এছাড়া কিছু নয়। আপনি ব্যস্ত হবেন না, আর দরজা লাগানোর দরকার নেই। আমি গাড়ি পার্ক করে দরজা লাগিয়ে দেব, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আর কথা না বাড়িয়ে সিয়াম নিজের ঘরের দিকে চলে গেল। ভদ্রমহিলা কেমন নিষ্পাপ চোখে দেখলেন সেটা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে আলাদা থাকছিল দুজনে। মিটে গেল সব। মিটে গেলেই ভালো। আরো কিছু ভাবতে ভাবতে তিনি চলে গেলেন। বিশাল বড় বাড়িটার সর্বত্র আলো জ্বলছে। আশেপাশে থেকে ভেসে আসা মৃদু আলোতে দিবাকে নিয়ে রুমে ঢুকলো সিয়াম। মেয়েটাকে যেন আরো নিস্তেজ মনে হলো। কোনো সারা শব্দ নেই, একদম কাদামাটি। দিবাকে বেডে শুইয়ে দিয়ে গায়ে ভারী কম্বল জড়িয়ে দিল সিয়াম। মেয়েটা কোনো উফতাক শব্দ করলো না, আর না সিয়াম ডাকলো। যদি ঘুমিয়ে থাকে ঘুমাক, আর যদি জেগে থাকেও নীরব থাকতে চায় তবে থাকুক। দীর্ঘশ্বাস ফেলে ঘরে নরম আলোটা জ্বালিয়ে দিয়ে দরজা টেনে বাহিরে চলে গেল সিয়াম। গাড়িটা পার্ক করতে হবে। সিয়াম চলে যেতেই চোখ খুলল দিবা। মুহূর্তেই বালিশ জড়িয়ে নিঃশব্দে কেঁদে দিল। কিছুক্ষণ বাদে সিয়াম এসে দেখলো দিবা ঘুমিয়ে পড়েছে, চোখের কোণে নোনা অশ্রু। কিছু সময় চেয়ে চেয়ে দেখলো সেই জল জলে অশ্রু। তারপর নরম স্পর্শে তা মুছে দিল। আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ালো দিবার কপালে। রাগী জেদি মেয়েটা হয়তো শরীরের সাথে কুলিয়ে উঠতে না পেরে এই মুহূর্তে তার সবকিছু মেনে নিয়েছে। কাল কি হবে এর পরিণতি জানা নেই সিয়ামের। জানা নেই বলতে ভুল, জানা আছে, তবে যা হয় কাল দেখা যাবে। আপাতত এই নিয়ে ভেবে এখন মনস্তাত্ত্বিককে পীড়া দিয়ে লাভ নেই। দিবার কপাল থেকে ঠোঁট সরিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। সময়টা বসন্তের মধ্যে। প্রহরের দিনগুলো চলছে। শীতের হিমহিম ভাব আমেজ পুরোপুরি কাটেনি তখনও, যদিও বসন্তেও তার প্রভাব হালকা পাতলা চলে। তবে এবার বসন্তে তার প্রতাপ বেশ ভারী প্রকট। কুয়াশাচ্ছন্ন হিমশীতল এক ভোর। ঘুম ভেঙে গেল কৌরির। নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারল কারো শক্তপোক্ত একটা হাতের বাঁধনে জড়িয়ে আছে তার হালকা পাতলা ছোট্ট শরীরটা। নিদ্রায়মান সকল ইন্দ্রিয় যেন মুহূর্তেই সজাগ হলো। সহসা চোখ খুলল সে। টের পেল গাঢ় নিঃশ্বাস ফেলে তার পিছনে নিদ্রায়িত এক দীর্ঘকায় পুরুষ, যার ভারী নিঃশ্বাসের ধোঁয়াগুলো তীব্রভাবে ছুঁয়ে যাচ্ছে তার গলা, ঘাড়, কাঁধ, পিঠ জুড়ে।
যার বলিষ্ঠ পুরুষালী শক্তপোক্ত বুকের পাটায় মিশে আছে তার পেলব দেহ, আর সেই মানুষটার একটা হাতের পোক্ত বাহুতে এলিয়ে আছে তার মাথা, আর অন্য হাতটা জড়িয়ে রয়েছে তার কোমর ছড়িয়ে পেটে। সেই লোমভরা আকর্ষণীয় হাতটার উপর তার হাতটা রাখা, অতঃপর দুজনে অর্ধ শরীর পর্যন্ত শীতবস্ত্রে ঢাকা। নিজের অবস্থান ঠিক কোথায় লেপ্টে আছে বুঝে উঠতে সকল ইন্দ্রিয় কেমন তড়িঘড়ি নিয়ে সচল হলো, আর তার চেয়ে দ্বিগুণ ব্যস্ততা নিয়ে রন্ধ্রে রন্ধ্রে বইতে শুরু করলো অনুভূতির উষ্ণ প্রবাহিতা। নড়তে চাওয়া হাত পা মুহূর্তে অসাড় বনে গেল। কাল বেশ রাতে ফিরেছে তারা। সারাদিনের সাজ পোশাকে শরীর কেমন ম্যাজম্যাজ করছিল। রুমে ঢুকে তাই আগে গোসল করে নিয়েছিল কৌরি। নিবান আগেই ফ্রেশ হয়ে বিছানা পরিপাটি করতে ব্যস্ত ছিল। ফুলে ফুলে সাজানো বেডটা মূলত পরিষ্কার করছিল। কৌরি গোসল সেরে বের হতেই দায়িত্ববান ব্যক্তির ন্যায় তাকে জিজ্ঞাসা করে, একসাথে ঘুরতে কোনো অসুবিধা নেই তো? সেই নিজে থেকে কাছে যাওয়া, প্রগাঢ় চুম্বন। তারপর কি করে বলে আমার অসুবিধা আছে। যদিও কৌরির অসুবিধা ছিল না, ছিল একরাশ লজ্জা, যা সমগ্র শরীর বয়ে বেড়াচ্ছিল তখন। আর চেনা মানুষটার সাথে একসাথে কাছাকাছি থাকার সংকুচিততা, রন্ধ্রে রন্ধন, সেই সংকুচিততা তখন ঘুরে ফিরে চলছিল। কি উত্তর দিবে ভেবে না পেয়ে নিরাশিত ভঙ্গিতে কেমন কেমন করে চেয়েছিল মানুষটার দিকে। মানুষটা বরাবরের মতো কি বুঝেছিল কৌরির জানা নেই, তবে কাছে এসে কোমল স্বরে বলেছিল, একটু একটু করে এক পা তুমি এক পা আমি এগিয়ে সহজ করে নেই আমাদের সম্পর্কটা। তুমিও তো এগিয়েছো, আমিও এগিয়েছি, এবার দুজনে একসাথে এগাবি। সে প্রগাঢ় চুম্বনের কথা মনে পড়তেই অনুভূতিতে জুবুথুবু হওয়া কৌরি কোনো কথাই বলতে পারেনি, শুধু মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তবে মৃদুতর মাথা উপর নিচে নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করতেও ভোলেনি, কারণ মানুষটা যে তার সম্মতির দীর্ঘ অপেক্ষায় ছিল। সেই মানুষটাকে উপেক্ষা করা যে অমর্যাদা। তবে এসো ঘুমাবো। বার্তা জানিয়ে মানুষটা সরে যেতে লজ্জায় বুঁদ হয়ে থাকা কৌরি নড়ে চড়ে দাঁড়ালো। মুখ উঁচু করে বেডের দিকে তাকাতেই ভিতরটা কেমন কম্পিত হলো। মানুষটার সাথে এক বিছানায় ঘুমাতে হবে, শুধু আজ নয়, এরপর থেকে রাত থাকতে হবে, স্বাভাবিক। তবুও কদম ফেলে সেদিকে যাওয়ার জন্যে পা উঠতে চাইল না তার। হঠাৎ নিভানকে সামনে এসে দাঁড়াতে দেখেই তার দিকে ফিরল। অমায়িক হাসল নিভান। হাতে মোটাসোটা একটা খামতা, সেটা কৌরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার মোহর না, স্বামীর প্রদত্ত প্রাপ্য দিনমোহর নাও। কৌরির কয়েক পলক নিভানের দিকে আর হাতের খামটার দিকে তাকে নমনীয় কণ্ঠে বলল, আপনার কাছে রেখে দিন, আমি কি করব? আমার কাছে কেন রেখে দেব? এটা একান্তই তোমার প্রাপ্য। এটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই অর্থ আমার প্রয়োজন হলেও এটাতে আমার কোনো হক নেই যে আমার কাছে রেখে দেব। আর হক থাকলেও কি, এখন থেকে এই ঘর সহ ঘরের মালিকানার দায়িত্ব তোমার, তার সব কিছু হক তোমার। তাই স্ত্রী হিসেবে তার ভালো মন্দ সব কিছু দায়িত্ব হক তোমাকে পালন করতে হবে। আমার সব কিছু দায়িত্ব পালন করতে চাও না? নেবে না তুমি? শ্বাসরুদ্ধ হওয়ার মতো প্রশ্নাবলী, যার উত্তর কৌরি মুখ ফুটে দিতে পারেনি, অথচ ভেতরে ভিতরে মন ঠিকই উত্তর দিয়েছিল। হ্যাঁ, আমি স্ত্রী হিসেবে আপনার সকল দায় দায়িত্ব মৃত্যুকাল নিখুঁতভাবে পালন করে যেতে চাই। তবে মুখ কথাগুলো বলতে না পারলেও আচরণে ঠিকই বুঝিয়ে দিয়েছিল। নীরবে মানুষটা বাড়িয়ে রাখা খামটা নিজের দুহাতে তুলে নিয়েছিল। তারপর ফুলসজ্জার রাত উপলক্ষে মানুষটা তাকে আরও একটা বিশেষ উপহার দিয়েছিল, একটা দামি নীলা পাথরের চেন। সেটা নিজ হাতে পরিয়ে দিতে দিতে বলেছিল, এটা ছিঁড়ে ছুঁড়ে না যাওয়া পর্যন্ত কখনো গলা থেকে খুলবে না। আমার নজর সবসময় তোমার গলার ওই জল জল আবার ছড়িয়ে পড়তে দেখতে যেন তৃপ্ত হয়। কখনো খুলবে না, কেমন? অদ্ভুত ও মোহনীয় আবদার। মোহিত হয়েছিল কৌরি। নিবানের কথায় মায়ায় ডুবে সম্মতিও জানিয়েছিল। আর শুধু চেয়ে চেয়ে নিষ্পলক চোখে দেখেছিল শ্যামবর্ণ মানুষটাকে। যেদিন থেকে মানুষটা নিজের বলে তাকে দাবি করলো, তারপর থেকে একটু একটু করে পৃথিবীর সমগ্র সুখ যেন তার আঁচলে নিংড়ে দিতে শুরু করলো, যাকে কৌরি কিছুই দিতে পারছে না, আর সামনে কি দিতে পারবে জানা নেই। তারপর কৌরির হাত থেকে খামটা নিয়ে সোফার উপর রেখে দিয়ে মানুষটা খুব মায়াময় কণ্ঠে বলেছিল, চলো ঘুমাবে, আজ 3 দিন অনেক ক্লান্তি গিয়েছে, তার উপর তুমি অসুস্থ। কি সাবলীল বাণী, মনে হয় কতদিনের সহধর্মিণী সে। তাকে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দিয়ে খুব আদুরে একটা চুম্বন দিল তার কপালে। তারপর নিজে গিয়েও শুয়ে পড়লো তার পাশে। দুজনের গায়ে ভারী কম্বল জড়ানো। সেদিনের সেই কম্বলটা, যে কম্বলটা নাফিম আর তার গায়ে জড়িয়ে দিয়ে গিয়েছিল মানুষটা, যাতে এখনো মানুষটা গায়ের পারফিউমের তীব্র সুগন্ধে সুগন্ধিত হয়ে আছে। পুরো ঘরটা জুড়ে মানুষটার সুগন্ধে যেন সুগন্ধিত।
সেই ঘরের মালিক আসতো পাশে তার। নাকের সুগন্ধটা তীব্র থেকে তীব্রতর লাগতেই সারাদিনের ক্লান্তি অবসাদে ডুবে এলো আখি। ঘুম এসে গিয়েছিল মুহূর্তেই। তারপর আর কৌড়ির কিছু জানা নেই, একদম কিছু জানা নেই। এমনিতেই ঘুম কাতুরে মেয়ে সে। তারপর আজ কয়েকদিন ওষুধের প্রভাবে ঘুমালে যেন চোখ মেলাতেই পারছে না। আর গতকাল এত ক্লান্ত ছিল শরীর, ঘুমের মধ্যে কিচ্ছু টের পায়নি সে। তবে ঘুমাবার সময় তো এত কাছাকাছি ঘুমায়নি তারা। তবে তবে ভেবেই যেন মুখে অস্পষ্ট হাসি ফুটল কৌড়ির। এই হাসির কারণ কি তার জানা নেই। তবে কাল তো মৌনতা তাকে এভাবে জড়িয়ে শুয়েছিল, কই এরকম অনুভব তো হয়নি। সময় নিয়ে নিজের অনুভূতিগুলোকে ধাতস্থ করল কৌড়ি। তারপর আলতো হাতে গায়ের ভারী শীতবস্ত্রটা সরিয়ে ফেলল। নিজের পেটের উপর শক্তপোক্ত হাতটায় হাত রাখতেই ভিতরটা কেমন ছমছম করে উঠল। তবুও নরম স্পর্শে সেই হাতটা ধরে সরিয়ে নিভানের গায়ে জড়ানো ভারী কম্বলটার উপর রেখে তড়িৎ উঠে বসল। মুহূর্তেই নড়ে চড়ে উঠল পিছনের মানুষটা, ফের শান্ত। কৌড়ি পিছে মুড়ল। নীল সবুজের ধিমে আসা মাঠে আলোতে শ্যামবর্ণ মুখটা স্পষ্ট। নিদ্রা তো বুজে থাকা চোখ গাঢ় শ্বাস প্রশ্বাসের বলে দিচ্ছে মানুষটা এখনো গভীর ঘুমে। সেই ঘুম ভাঙার চেষ্টাও করল না কৌড়ি। সামনে ফিরে শব্দহীন নেমে পড়ল বেড থেকে। অপরিচিত রুমটায় আশেপাশে খেয়ালি নজরে তাকালো। সবকিছু নতুন, অপরিচিত, যেখানে আগে আসা হয়নি কখনো। কাল রাতেই প্রথমে আসা এই রুমে। রুমের জানালা দরজা সব বন্ধ। প্রতিটা জানালায় দরজায় ভারী ভারী পর্দায় শোভায়িত। রুমটা নীরব, শান্ত, রাতের মধ্যে আলোহীন। শুরু কৃত্রিম আলোটা ছাড়া বাহিরের পরিবেশ বোঝা দুঃসাধ্য। কয়টা বাজে? ঘুরে ফিরে বাম পাশের দেয়ালের দিকে ফিরতেই বড়সড় একটা দেয়াল ঘড়ি নজরে পড়ল। সেখানে সময়ের কাঁটাগুলো স্পষ্ট জানান দিচ্ছে 5:15, অর্থাৎ ফজরের আজান শেষে এখন ভোর। কৌড়ি বেডের দিকে আরও একবার তাকিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। হঠাৎ মনে হলো গায়ে ওড়না নেই। চমকে তড়িৎ আবারও ফিরে এলো। মানেটা কি? গায়ের ওড়না গেল কোথায়? নিজের শোয়ার জায়গাটা অনুসন্ধান করে না পেয়ে আস্তে ধীরে নিভানের গায়ের কম্বলটা উঁচু করলো। মানুষটার শরীর দিয়ে পিঠের নিচে জড়িয়ে আছে ওড়নাটা। ভুলেও চেষ্টা করলো না ওড়না ছাড়ানোর। কম্বলটা ঠিকঠাক করে দিয়ে আশেপাশে নজর দিল। কালকে নিভানের জড়িয়ে দেওয়া হিজাবটা সোফার উপর দেখে তড়িৎ গিয়ে সেটা উঠিয়ে নিজের গায়ে মাথায় জড়িয়ে নিল। অদ্ভুত ভঙ্গিতে বুকে হাত চেপে শ্বাস নিয়ে আরও একবার বেডের দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সময় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নামাজ পড়ে নিল। কাল পিরিয়ড নিয়ে সন্দেহ থাকলেও রাতে গোসলের পর সন্দেহটা কেটে গিয়েছে। রাতে গোসলটা সে ঋতুস্রাব থেকে সুস্থ হওয়ার বদলে ফরজ গোসলের নিয়তেই করেছিল। বিধায় সন্দেহের প্রবণতা যেমন নেই, নামাজ পড়তেও অসুবিধা নেই। নিজে নামাজ পড়ার পর গভীর ঘুমে শয়নরত মানুষটাকেও ডেকে উঠে নামাজ পড়াতে মন চাইল। তবে কোনো এক দ্বিধায় পড়ে মানুষটাকে আর ডেকে উঠানো হলো না। নামাজের বিছানায় বসে নিজের অতীত বর্তমান নিয়ে বেশ ভাবল। কত দ্রুত নিজের জীবনের গতিবিধি পাল্টে গেল। কাল এই সময় কোথায় ছিল, কি করছিল, আর আজ কোথায়? জায়নামাজ থেকেও ওই মানুষের শরীরে পারফিউমের সুগন্ধ। আশ্চর্য, মানুষটা ঘরের প্রতিটা জিনিসে সুগন্ধটা কি নিজ ইচ্ছাকৃত ছড়িয়েছে, নাকি তার স্বীয় সুগন্ধে সিক্ত হয়েছে এ ঘরের প্রতিটা জিনিস? হঠাৎ নিজের শরীর থেকেও একই সুগন্ধ অনুভব করলো কৌড়ি। শিহরিত হলো শরীর। তার গায়ে তো ইচ্ছাকৃত পারফিউমে ছিটেফোঁটা লাগানো হয়নি, এমনকি মানুষটা লাগিয়েও দেয়নি। তবে কি তার খুব কাছাকাছি ঘুমানোর ফলশ্রুতি? তাই হয়তো এই ঘরের সবকিছুর মতো স্বীয় সুগন্ধে সিক্ত করেছে তাকেও। আপন মর্জিতে ঠোঁট প্রসারিত হয়ে এলো কৌড়ির। নামাজের বিছানাটা গুছিয়ে আবারও বেডের দিকে নজর দিল। লম্বা চওড়া মানুষটা কেমন কম্বলটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নিষ্পলক চোখে কিছুক্ষণ দেখে নিঃশব্দে রুম থেকে বের হলো কৌড়ি। আজ যেন রুমের বাহিরে পা ফেলতে কিছুটা অস্বস্তি কাজ করলো কৌড়ির। কিছুক্ষণ দরজার মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। বাড়িটা নিঃশব্দ, হয়তো সবাই এখনো ঘুমে। এবার ধীরে ধীরে পা এগুলো কৌড়ি। সিঁড়ি বেয়ে নিচে নামতেই রান্নাঘর থেকে খুটখাট শব্দ এলো কানে। এ সময় রানী সাহেবা থাকে কিচেনে। কোথায় যাবে ভেবে না পেয়ে সেদিকে এগুলো সে। সত্যি রানী সাহেবা কিচেনে। চুলার উপর চায়ের প্যান বসানো, তাতে অর্ধ প্যান পানি। পানি এখনো শিথিল, হয়তো কেবল পানি বসিয়েছে। পানি বসিয়ে তিনি সকালের নাস্তা বানানোর সরঞ্জাম রেডি করছেন। তাকে কিচেনে দেখে সহসায় তিনি কেমন ব্যতিব্যস্ত হয়ে বললেন, আরে নতুন বউ, তুমি এত সকালে এখানে কেন? করি যেন লজ্জায় পড়ল। নতুন বউ রানী সাহেবের মুখে হঠাৎ এমন সম্বোধন তাকে কেমন লজ্জার আড়ষ্টতায় ফেলে দিল। ভেতরটা অদ্ভুত অনুভূতিতে হাঁসফাঁস করে উঠল। তবুও বাহিরে নিজেকে ঠিক রাখার প্রচেষ্টা করে অপ্রস্তুত হেসে বলল, আমি তো রোজ এরকম সকালেই উঠি, আপনি তো জানেনই। তবে আজ? কথাটা বলে নিজেও যেন কেমন থতমত খেলেন, যেটা তার মুখভঙ্গিমায় প্রকাশ পেল।
কৌরি যেন আরো অপ্রস্তুত হলো, তবে পরিস্থিতি সামলাতে বলল, আজও ঘুম ভেঙে গেল, তাই উঠে পড়লাম। ঝুড়ির মরিচগুলো আপনার বাগানের না? রান্নাঘরের কেবিনেটের পাশে বড়সড় একটা ঝুড়িতে গাছসহ মরিচগুলো রাখা, সেগুলো দেখে মূলত বলল কৌরি। সেটা খেয়াল করে রানী বলল, হ্যাঁ, শীতের আগে লাগিয়েছিলাম। বিয়ের উপলক্ষে বাড়ির চারপাশটা পরিষ্কার করায় সব গাছগুলো কেটে ফেলানো হয়েছে। মরিচগুলো তো এখনো সেভাবে বড় হয়নি, আরো বড় বড় হতো তো। গাছগুলো কাটলো কেন? আপনার লাউ শাক, গাছ, পুঁই, মাচা সবকিছু কেটে দিয়েছে। রানী হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, পিছনের আগান বাগান সব পরিষ্কার করে ফেলেছে তো। কৌরির মন খারাপ হলো। রানী সাহেবা কত শখ করে গাছগুলো লাগিয়েছিলেন, এক বিয়েতে সব নষ্ট হয়ে গেল। বাড়ির ভেতরের কাজকাম গুছিয়ে প্রায়শই তিনি সেখানে সময় দিতেন, সেই সময়টা বৃথা গেল। ইস, সদ্যবিবাহিত রমণীর জৌলুস মুখটা মূর্ছা যেতে দেখে রানী বলল, মন খারাপ লাগছে? মন খারাপ করো না কৌরিমণি। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর আবার লাগাবো সব কিছু। এবারে সবজি বাগানের কৃষানি আমার সাথে না হয় তুমিও হলে, কি হবে না? মুহূর্তেই মেঘ কেটে গিয়ে যেন ঝলমলে রোদ্দুর ভর করলো কৌরির মুখে। কণ্ঠেও সেই ঝলমলতা বজায় রেখে কৌরি বলল, ঠিক আছে রানী সাহেবা, এবারে সবজি বাগান করতে অবশ্যই আমি আপনার সঙ্গী হব। রান্নাঘরে ছোট টুলটা টেনে বসে পড়ল কৌরি। মরিচের ঝুড়িটা টেনে নিতে রানী বলল, আরে কি করছো? মরিচগুলো বেছে রাখি। আমি তো সেভাবে কাজ জানি না যে আপনার সাহায্য করব। আর দাদি আপার থেকে যেটুকু শিখেছিলাম তা তো এ বাড়িতে এসে ভুলেই গিয়েছি। তোমাকে কিছু করতে হবে না। আর এগুলো বাছতে গেলে হাত জ্বলবে তো। সদ্য মেহেদি মাখা সুন্দর হাত দুটো জ্বললে কারো ভালো লাগে? নিভান বাবা তো বাড়ি মাথায় তুলবে। তোমার প্রতি যা যত্নবান ছেলেটা, অবশ্যই সবার প্রতি খেয়ালি যত্নবান ছেলেটা। উনি কিছু বলবেন না। কথার ফাঁকে কৌরি মরিচগুলো বাছা শুরু করে দিল। রানী তার মেহেদি রাঙা হাত দুটোর দিকে চেয়ে রইল। গাঢ় খয়েরি মেহেদি রঙা ফর্সা হাত দুটো নজর কাটছে প্রচণ্ড। সেই হাত দুটো নড়ে চড়ে কাজ কি অদ্ভুত যে সুন্দর দেখাচ্ছে। রানী সাহেবা, ঝুড়ির মধ্যে তো দেখছি মরিচ বাদেও টমেটো, বেগুন, সিম মিশ্রিত। ঝুড়ি দিন, আমি আলাদা আলাদা করে গুছিয়ে দিচ্ছি। বললাম তো তোমার কিছু করা লাগবে না কৌরিমণি। দিন না আপনি। রানী বাধ্য হলো দিতে। কৌরিও ঝটপট হাতে একে একে আলাদা আলাদা গুছিয়ে দিতে থাকলো সবকিছু। রানী নাস্তা বানানোর কাজে মন দিল, চায়ের দিকেও খেয়াল করলো। দুদিকে নজর তার মধ্যে কৌরির সাথে টুকিটাকি গল্পে মেতে থাকলো। রানী সাহেবা, তুমি একা একা কার সাথে এত কথা বলছো? সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে মান্যতার। নিজের একান্ত বেডটায় একা একা ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। কৌরি আর মৌনতা থাকলে বা দুই একজন থাকলে ততটা ঘুমের অসুবিধা হয় না। কাল রাতে বেশ কয়েকজন একসাথে ঘুমানোর ফলে রাতে ঘুমে তো ব্যাঘাত ঘটেছে। সাথে সকালে আর ঘুমিয়েই থাকতে পারলো না। এত সকালে কাকে গিয়ে বিরক্ত করবে, তাই বাগানের দিকে যাচ্ছিল। ড্রয়িং রুম পার হতে রানী সাহেবাকে কথা বলতে দেখে কৌতূহলবশত কিচেনের দিকে এগুলো। কিচেনে রানী সাহেবাকে একা কথা বলতে দেখে কৌতূহল যেন তার দ্বিগুণ হলো। তাই সহসাই প্রশ্নটা করলো। কৌরি নিচে টুল পেতে বসে থাকায় কেবিনেটের আড়ালে তাকে দেখা যাচ্ছিল না। আমি একা কই, নতুন বৌমাও তো আছে। নতুন বৌমা? হাসলো রানী। কৌরিমণি। কৌরি সহসা বড় বড় পা ফেলে রান্নাঘরে ঢুকলো মান্যতা। তাকে দেখে অমায়িক হাসলো কৌরি। সহসা মান্যতা প্রশ্ন করলো, তুই সাত সকালে এখানে? পুনরায় একই প্রশ্নে লজ্জা পেল কৌরি। মান্যতাও প্রশ্ন করে কেমন যেন বিব্রত হলো। রানী সাহেবার দিকে এক পলক তাকিয়ে দেখলো তিনি নিজের কাজে ব্যস্ত। কৌরির উত্তরের অপেক্ষা না করে বলল, চল বাগান থেকে ঘুরে আসি। ততক্ষণে কৌরির গোছানো প্রায় শেষের দিকে, তাই বলল, আর একটু আছে, এটুকু করে নিই। রানী সাহেবা, তুমি একটু করে নিতে পারবে না? ওকে নিয়ে যাই। রানী তৎক্ষণাৎ বললেন, আচ্ছা যাও। কৌরিমণি তুমি ওঠো, ওটুকু আমি করে নেব। এতবার নিষেধ করলাম শুনলে না তো। যাও, হাত ধুয়ে বড় মার সাথে যাও। কৌরি বাধ্য মেয়ের মতো হাত ধুতে সিংহের সামনে দাঁড়ালো। মান্যতা দুষ্টমি গলায় তৎক্ষণাৎ বলল। ফের অমায়িক হাসলো রানী, বলল, আচ্ছা, এবার থেকে তবে তাই বলে ডাকবো। মান্যতার দুষ্টুমি বুঝে কৌরি রানীকে উদ্দেশ্য করে বলল। আপনার কৌড়িমণি ডাকটা আমার কাছে আরো আদুরে লাগে। রানী সহসা উত্তর দিল,
আচ্ছা, মাঝে মধ্যে না হয় কৌরিমণি বলেও ডাকবো। মান্যতা মিছিমিছি বিরোধিতা করে বলল, তুই নতুন বউ, তোকে কেন কৌরিমণি বলে ডাকবে? আগে এই বাড়ির মেয়ে মনে করে রানী সাহেবা না হয় আদর করেই ডাকতেন। এখন তার নিভান বাবার বউ তুই, এখন আর আদুরে নামটাম না, বউ ইজ বউ। সো নতুন বউ বলে ডাকবে রানী সাহেবা। কৌরি এসে মান্যতার হাত পেঁচিয়ে ধরল। মিষ্টি অভিমান দেখিয়ে অভিযোগ করল, পর করে দিতে চাইছো? রায়বাঘিনী ননদিনী আমি তোর, নাম রক্ষা করতে হবে না? কৌরি এবার মান্যতাকে জড়িয়ে ধরল, আহ্লাদিত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।